নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুরু করি। আপনাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা তাকে আসলে বিদেশে নেবার জন্য সাপোর্টও করছে না, এটি আমরা সবশেষ জানতে পারছি। কিন্তু এর মধ্যে অনেক সন্দেহ, মানুষের মধ্যে অনেক প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা অনেকে ব্যক্তিগতভাবেও প্রশ্ন করছেন এরকম যে তিনি আসলে বেঁচে আছেন তো নাকি আসলে তিনি মারা গেছেন, এরকম একটা সন্দেহেরও জায়গা তৈরি হয়েছে। আপনি আসলে এই প্রসঙ্গে কি বলবেন এবং এই মুহূর্তে মানে সন্দেহ ওঠাটা কি কেন উঠছে? রাজনীতিতেও এর একটা প্রভাব আছে কিনা যে তিনি বেঁচে আছেন, তিনি মারা গেছেন, এই যে কথাগুলো বারবার উঠছে? নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত সৌভাগ্যবান মহিলা, যেমন ঠিক তেমনি আমি বলবো তো দুর্ভাগাও তেমন। ওনার জীবনটাই, উনি সারাটা জীবন উৎসর্গ করেছে গণতন্ত্রের জন্য, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে লিপ্ত থেকে। আন্দোলন করতে করতে একটা সময় আপসহীন নেত্রী হিসেবে উনি বিবেচিত হয়েছেন, গণতন্ত্রের নেত্রী হিসেবে উনি বিবেচিত হয়েছেন। আজকে যখন উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও ওনাকে নিয়ে কতিপয় মহল কথা বলতে ছাড়ছেন না। আপনি বলেন, আপনি আর জায়গায় আপনার মা বাবা বা আমার মা বাবা বা আমার নেত্রী, আপনি একই তো জিনিস। আমরা কি চাই? শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি আমাদের বাবা মাদেরকে। তো উনিও ঠিক তেমনই, উনি শুধু আমার বা আপনার একার না, বা উনি সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। প্রত্যেকটা মানুষ দোয়া করছে যে যে যার জায়গা থেকে, যে যার দল থেকে, সেই জায়গায় আমি বলবো এইখানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু যখন আবার বাজে কথাটা উঠে যে উনি আছেন কি নাই, দেখেন, যদি না থাকেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হিসেবে থাকতে আসে নাই। ওনার যে বয়স হয়েছে, ওনার উপর যে অত্যাচার নিপীড়ন গিয়েছে, তাতে ওনার সমস্ত অর্গানগুলো অনেক অনেক অনেকের চেয়ে দুর্বল। হ্যাঁ, 110-20 বছরের মানুষও কিন্তু সঠিকভাবে থাকতে পারলে ভালো থাকেন, শুধু বেঁচেই থাকেন না, ভালো থাকেন। আমরা উন্নত দেশগুলোতে দেখি, ওনারও তো সঠিকভাবেই থাকার কথা। কিন্তু ওনার উপর দিয়ে যে দুঃসময়টা গিয়েছে, দুঃসময়ের জার্নিটা তাকে অনেকটাই কুরে কুরে খেয়ে ফেলেছে। সেইখানে ওনার অবস্থা খারাপ, এটা সবাই জানে। কিন্তু এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মুহূর্তটাকে, মৃত্যু নিয়ে যখন যে কানাঘুষা চলে, তখন খারাপ লাগে। আপনি জানেন যে যখন উনি এভার কেয়ারে আছেন এই মুহূর্তে, উনার ওইখানে অনেক, যেমন ধরেন আপনার হেলিকপ্টারের যে মহড়াটা দেখলাম, হেলিকপ্টারের ব্যবস্থা করে রেখেছে স্ট্যান্ড বাই। সেটা হলো যে যদি তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, তাকে মানে অ্যাম্বুলেন্সে ওই জায়গা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া সম্ভব না, তখন তাকে হয়তো হেলিকপ্টারে নিয়ে যাবে। এই জিনিসটা তো আগে পেত না, ওইভাবে পেত না। যেটা সরকার তার অনেকটা দায়িত্ব নিয়েছে, ওইখানে অনেক মানুষের ভিড় আরো বাড়তো। তাতে কি হতো, আরেকটা হইচই হতো। ওইটা একটা হসপিটাল, সেই হসপিটালের উপর তো আরো অনেক রুগী আছে, উনি একাই রুগী না। এগুলো সবকিছু মিলে আমরা বা আমাদের দল কখনোই চায় না অন্য কারো, আমাদের নেতা নেত্রীর জন্য অন্য কারো কোনো প্রবলেম হোক। তো সেই জায়গাটায় আমরা ওই জায়গার কথাটা বলেছি যে আমরা কৃতজ্ঞ ওইখানে। চৌধুরী মনি স্পষ্ট। আমি 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 লাইনটা শেষ করি, সেটা হচ্ছে যে তাহলে এই ধরনের কথা যেহেতু যখন আসে, তখন সরকার কিন্তু আমাদের সরকার না, মানে বিএনপি সরকার না, এবং যে ডাক্তারগুলা তারাও বিএনপি ডাক্তার না। তাহলে এই কথাগুলা, এভার কেয়ারের ডাক্তার আছে, তাদের সঙ্গে অনেকের আত্মীয়তা আছে, তারা তো নর্মালি জানতে পারে, তাহলে এই ধরনের কথাটা কেন আসবে? জি, একদম স্পষ্ট। আপনার কাছে এটা একটু জানতে চাই নীলুফার চৌধুরী মনি যে মানে বেগম জিয়া এইরকম একটা অবস্থায় আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলা চলে, এবং তারেক রহমানও ফিরছেন না, ফিরতে পারছেন না, সেটি তিনি স্পষ্টও করছেন যে কেন ফিরতে পারছেন না সেটিও আবার বলতে পারছেন না। সম্ভব হলে এটা সম্পর্কে একটু পরে যদি সামারি থাকে শুনবো। কিন্তু মানে এই যে একটা অবস্থা, আপনাদের প্রধান দুই নেতারই এইরকম একটা অবস্থায় আছে, আপনাদের দল কি সংকটে? নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে এটা ছোট্ট করে শুনে আমি আবার একটু বলেন। আমি জানতে চাইছিলাম যে আপনার দল কি কোনো সংকটে আছে যে বেগম জিয়া, যিনি প্রধান নেতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারেক রহমান শীর্ষ নেতা, তিনি দেশে ফিরছেন না, ফিরতে পারছেন না, কোনো শামীম পাটোয়ারি, আপনার ভিডিওটা অফ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, রাজনীতি তো অবশ্যই একটা সংকটে পড়বে, তারা কোন একটা দলের
শীর্ষ নেতৃত্ব, তাকে মানুষ দেখতে চাবে, নেতাকর্মী দেখতে চাবে, এবং যেখানে আওয়ামী লীগ নাই, যখন আওয়ামী লীগ ছিল তখন তার বিদেশে অবস্থানটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল। আওয়ামী লীগের পতনের পরেও ব্যাপারটা একই রকম রয়ে গেল। এটা একটু আমি মনে করি বেশ অনেকের মনে প্রশ্ন উদ্বেগ করেছে। বাট ওনার ওয়াইফ এসেছেন এবং পারিবারিক দায়িত্ব পালন করছেন, হয়তো দলীয় কোনো মেসেজও থাকতে পারে। সেদিক থেকে তো আমি মনে করি এইটা বড় সমস্যা না। প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না। যদি এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন করেও ফেলে, সেটি কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো সমাধানের নির্বাচন হবে না, কোনো সমঝোতার নির্বাচন হবে না। পলিটিক্যাল একটা সেটেলমেন্ট তো হতে হয় একটা নির্বাচনের আগে। সেটি একতরফা, বিতর্কিত, ডিফিকাল্ট একটা ভোট হবে এবং রাজনৈতিক সংকটে নতুন সংকট অ্যাড করবে। এবং সেই সরকারটাও খুব সুমসৃণ পথে চলবে না, প্রতিনিয়ত হোঁচট খাবে, প্রতিনিয়ত বাধা হবে, আন্দোলন হবে, প্রেশারাইজ হবে, ইন্টারনালি দুর্বল হবে, ম্যান্ডেট ঘাটতি হবে। তো সেইটাখানেই আমি মনে করি যে মূল ব্যাপারটা ছিল যে সুষ্ঠু নির্বাচন, যেটা হয়নি, 14তে হয়নি, 18তে হয়নি, 24 হয়নি। তো এখন তো সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত হলো ইনক্লুসিভনেস, লেভেল প্লেইং ফিল্ড, ফেয়ারনেস। সেই সমস্ত বিচারে আমার তো মনে হয় এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে, উনি একজন জনপ্রিয় নেত্রী, অনেকদিন উনি সাফার করেছেন, অনেকভাবে জেলে ছিলেন, আন্দোলন করেছেন বিভিন্ন সময়, 3বারের প্রধানমন্ত্রী, আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক। আর এই বিষয়ে কোনো ধোয়াটে বা কোনো ধোঁয়াশার সুযোগ নাই। যেটি সাম্প্রতিক সময় আরেকটি দুঃখজনকই বলবো, সেটি হচ্ছে প্লট জালিয়াতি, প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ অনেকেরই সাজা হয়েছে। তা হতে পারে, বাংলাদেশে অনেকবারই এমন হয়েছে। কিন্তু টিউলিপের নামে কোনো প্লট নাই, টিউলিপকে কনভিক্ট করা হয়েছে। এখন টিউলিপ সিদ্দিকীর নামে অভিযোগ হচ্ছে তিনি তার খালাকে প্রভাবিত করিয়া মায়ের নামে প্লট নিয়েছেন। ঠিক এইভাবে কি দুদকের মামলা হয়? প্লট একজনের নামে আর মামলা হবে আরেকজনের নামে। মানে আগেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও একেবারে যে হয়নি তা না, কিন্তু এতটা মনে হয় হয়নি। তো এই একজনের কারণে তো পুরো মামলাটা ভবিষ্যতে আলোচিত হবে, সমালোচিত হবে। তো যখন আপনি ন্যায় বিচার করবেন, তখন আপনি ন্যায় বিচার করতে হবে। এটা আমি মনে ব্যারিস্টার করি। পাটোয়ারি, আপনি নতুন আরেকটা বিষয় তুলেন, আমি এটা নিয়ে একটু নীলুফার চৌধুরী মনির মতামত নিতে চাই। কিন্তু সুষ্ঠু নির্বাচন, আপনি আরো কয়েকটা বিষয় মানে প্রশ্ন তুলেছেন, সেগুলো নিয়েও শুনবো। কিন্তু নীলুফার চৌধুরী মনি একটু সংক্ষেপে এটা নিয়েও বলবেন কিনা যে টিউলিপ সিদ্দিকের যে রায় হলো, আসলে অভিযোগ তো অনেকই হতে পারে, মামলাও অনেক হতে পারে, কিন্তু রায় হলো এরকমটা, আপনি কি মনে করেন? মানে এবং রায়ের কারণ অভিযোগের যেটি ছিল যে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন এবং প্রভাব বিস্তার করেছেন। শেখ হাসিনা খুব ইনোসেন্ট মানুষ, তাকে চাপ এবং প্রভাব বিস্তার করে তারপর তাকে আসলে প্রভাবিত করতে হয়েছে তার বোনকে। দেখেন, এইখানে এইখানে শেখ হাসিনা একজন অ্যাডাল্ট মহিলা, টিউলিপ একজন অ্যাডাল্ট মহিলা, এবং তার মাকে যেটা বলছে উনিও একজন অ্যাডাল্ট মহিলা। তো এই একজন অ্যাডাল্টকে আরেকজন চাপ প্রয়োগ করতে পারে না। এটা এটা একদমই এটা আসলে আমি মেনে নিতে পারি নাই। কারণ একজনের মামলার রায় আরেকজন বহন করবে কেন, যদি সবাই অ্যাডাল্ট থাকে? এখানে এখানে কেউ এখানে নাবালক নাই যে সেই নাবালকের মাধ্যমে এটা করা হয়েছে। সো আমি মনে করি যে এইটা এই জায়গা থেকে এটা পায়ে পা দিয়ে যুদ্ধ করার মতো সরকার ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করলো এটা। কারণ ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মাপের কাজ করবে, এটাই স্বাভাবিক, করার কথা ছিল, উচিত ছিল। কিন্তু এটা পরবর্তীতে এই যে এই ক্লুটা যে দিয়ে গেল, এই ক্লুটাই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না সারা বাংলাদেশে। আমি যত টিউলিপ সিদ্দিকী যদি আমার ব্যক্তিগত শত্রু হতেন, আমি এই কথাটাই বলতাম। কারণ সে চাপ প্রয়োগ করলে চাপ হবে কেন? একজন প্রাইম মিনিস্টার কি চাপে চাপে রাজি হতে পারে? একজন প্রাইম মিনিস্টারের কি টিউলিপ সিদ্দিকীর চেয়ে কম ক্ষমতা? সো সেইখানে চাপ প্রয়োগ করলে সেখানে তো কোনো চাপ যে প্রয়োগ করেছে তার প্রমাণ কি? কিসের উপর প্রমাণ? এখানে তো কোনো প্রমাণ নাই। তাহলে এই একজনকে, যাকে মানে একটা সম্মানিত ব্যক্তি অন্যখানের, সে এই দেশের রাজনীতি করে না, অন্য দেশের করে, সেইখানে তাকে আমার ছোট করার, সে তো বাংলাদেশের প্রতিনিধিত্বই করছে, তাকে ছোট করার কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না।
অনেক ধন্যবাদ নিলোফার চৌধুরী। নির্বাচন বিষয়ে স্বামী পাটোয়ারি যেটা বলছিলেন যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা মানে একটা নির্বাচন হবার মতো অবস্থা তিনি দেখছেন না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শতাব্দীর সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন হবে। সরকার আপনি কোনটা? সরকার শোনেন, যে সরকার নির্বাচন করতে চান না, নির্বাচন করতে না চেয়ে মুখে মুখে বলে, এই যে যা যা কিছু হচ্ছে বাংলাদেশে, আপনি প্রথমে যে প্রশ্নগুলো করলেন, এগুলো সবকিছুর সাথে সরকারের একটা নেপথ্যে রিলেশন আছে। সরকার নিজেই চান না যে এই দেশে নির্বাচন হোক। যদি তাই চাইতেন, তাহলে সরকার কিন্তু অবৈধ অস্ত্রগুলো এতদিনে বের করে ফেলতে পারতেন। কতগুলো থানার অস্ত্র এখন পর্যন্ত মানুষের হাতে হাতে ঘুরছে, তারা বৈধ অস্ত্র পর্যন্ত জমা রাখেন নাই এখন পর্যন্ত, যেটা 6 মাস আগে নির্বাচনে যাদের ঘরের বৈধ অস্ত্র আছে ওগুলো জমা নেওয়ার যে রুলস এর মধ্যে পড়ে, সেটা করে নাই। তারপরে আপনার অবৈধ অস্ত্র যেগুলো আসছে বিভিন্ন পথ দিয়ে, যেটা সব সময়ের জন্য আপনার ধরা হয়, আপনি দেখেন এর মধ্যে ওরকম কোনো অস্ত্র ধরা পড়ছে না। পুলিশ যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া নির্বাচন অচল। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ট্রমাটাইজ বাহিনীকে ট্রমা থেকে তুলে আনতে পারে নাই। 2-5 জন মারামারি করলে তারা ফেল করে তাকিয়ে থাকে। এই পুলিশ দিয়ে 300 আসনের একদিনের নির্বাচন, হাউ ইট পসিবল? তারপরে আপনার মনে করেন প্রশাসন, যে প্রশাসনকে ট্রান্সফার করার কথা হলো ইসির, সেই প্রশাসনকে সরকার কেন ট্রান্সফার করে? সরকারকে এই ক্ষমতা কে দিয়েছে? যদিও এই সরকারের কোনো ক্ষমতাই নাই, অনেক কিছুই ক্ষমতার অপব্যবহার করছেন, এবং এই অপব্যবহারটা দীর্ঘস্থায়ী করার জন্য উনি নির্বাচনের যে নাটকটা করছেন। এবং যদি নির্বাচন হয়, ওটাকে নির্বাচন বলা যাবে না, ওইখানে মাইট ইজ রাইটটাই বলবৎ হবে, যে যেখানে যার এলাকায় যে যেখানে ক্ষমতাশালী সে সেখানে ভোট বাক্সটা আপনার ছিনিয়ে নিবে, এটাই হবে যদি নিতে পারে। তো এই যে এই সরকার তাহলে কিসের উপর বলছে যে সরকার সবকিছু করছে? জি, নীলোফার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি স্বামী পাটোয়ারি আপনার কাছেও শুনি যে প্রশাসন, এসপি নিয়োগ হলো লটারির মাধ্যমে, সে সিদ্ধান্ত দেখলাম আমরা। তারপরে ডিসি নিয়োগ, 50টি জেলায় ডিসি রদবদল হয়েছে, এবং যদি আর কোনো রদবদল না হয় তারাই সামনে নির্বাচন পরিচালনা করবেন, রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকবেন। এবং আর একটা অভিযোগ আসলে রাতের ডিসি, 18তে যেমন রাতের ভোটের একটা অভিযোগ ছিল, এখন রাতের ডিসির অভিযোগ হচ্ছে। আচ্ছা, প্রশাসনের এই রদবদল নিয়োগ আপনি কিভাবে দেখছেন? সমস্যাজনক? এটি কোনো শঙ্কা তৈরি করবে, সমস্যা এটা তৈরি কোনো করবে? সমাধান করবেন না আর কি। প্রথম কথা হচ্ছে যে প্রশাসনে তো 17 বছর বা 16 বছর ধরে আওয়ামী লীগের একটা সাজানো ছক ছিল। এটাকে পুরোপুরি রিমুভ করে দেওয়া সম্ভব না। তবে তারা সুষ্ঠু ভোট করতে পারবে, এই লোকগুলো বেছে বের করা খুব কঠিন কোনো কাজ না। সরকার যা চাবে প্রশাসন তাই করবে। সরকার যদি সুষ্ঠু ভোট চায়, প্রশাসন সুষ্ঠু ভোট করে দেবে। সরকার যদি পক্ষপাত দুষ্ট ভোট চায়, তাহলে প্রশাসন কিছুটা পক্ষপাত দুষ্ট ভোট করে দেবে। আর প্রশাসনের একটা লং ক্যারেক্টার আছে, তারা সব সময় যে ভোটে দেখে যে জয়লাভ করবে তাকে সহযোগিতা করে। এর আগের 12টা ভোটে তাই হয়েছে। শেষের দিকে গিয়ে প্রশাসন সামনে যে সরকার হবে তার দিকে ঝুঁকে পড়ে, তার কনভার্সনের জন্য, তার ট্রানজিশনের জন্য, তার নিরাপত্তা পোস্টিং সবকিছু মিলায় তার জন্য। তো সেটা তো আছেই। তবে আমি মনে করি এই লটারিটা করার আগে যে প্যানেলটা করা হয়েছে, সেই প্যানেলটাই তো হয়তো, বা আমি জানি না কিভাবে করেছে, প্যানেলটার মধ্যেই তো দলীয় আছে। এবং উপদেষ্টা মাহফুজ সাহেব ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমি যখন বদলি করেছি, নিয়োগ করেছি, লিস্ট দিয়েছে জামাত, লিস্ট দিয়েছে বিএনপি। আমি জানি লিস্ট এনসিপিও দিয়েছে। তাহলে এনসিপি, জামাত, বিএনপি সরকার বর্তমানে আছে। বাকিরা তাহলে ভোট করবে কিভাবে? বাকিরা নিরপেক্ষতা পাবে কিভাবে? তো সেখানে আমি মনে করি এই দৌড়ে কিন্তু জামাত এগিয়ে আছে। জামাত খুব দ্রুত প্রশাসনে তার লোকজনকে ঢুকাতে পেরেছে, এবং অনেকেই বিএনপিও ঢুকিয়েছে, যারা দেখা গেছে পরে জামাত। তো এটা আসলে ভোটে ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ভোটে প্রশাসনের ইঙ্গিত অসংখ্যভাবে কাজ করে। আমি যখন প্রথম ভোটে আসলাম, ভ্যানে করে আমার ভোটার আসছিল, এক ম্যাজিস্ট্রেট গিয়ে ওই ভ্যানের টায়ার ফুটো করে দিল, যে ভ্যানে করে ভোটার আনা যাবে না। প্রচারণার সময় আমি এক জায়গায় খেতে বসছিলাম, সেখানে যারা খাচ্ছিল খাবারের হাড়ি নিয়ে চলে গেছে। এগুলো ভোটারদের মধ্যে নেগেটিভ মেসেজিং হয় যে প্রশাসন কোন দিকে, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। 20% ভোট প্রশাসন নিয়ন্ত্রণ করে, এটা হলো বাস্তবতা। তো সেই জন্যই যখন একটা অল ইনক্লুসিভ ভোট হয়, তখন এগুলো ছিঁড়ে যায়, তখন এই কাঠামোটা কাজ করে না। মোটামুটি অল ইনক্লুসিভ ভোট হলে, যদিও 18 সালে এটা হয়নি। তো আর যদি একতরফা ভোট হয়, বড় একটি অংশ বাদ থাকে, তখন এই জিনিসগুলো প্রশাসনিক ভাবেই নিয়ন্ত্রণ করা হয়। অসংখ্য ভোটে ভোট বাড়ানো হয়েছে। যতগুলো বিতর্কিত ভোট বাংলাদেশে হয়েছে, সবগুলোতেই প্রশাসন দিয়ে ভোট বাড়ানো হয়েছে। এবারও যদি এভাবেই ভোট হয়, প্রশাসন দিয়ে ভোট বাড়ানোর একটা অভিযোগ আমরা পাচ্ছি। তবে তফসিল হবে কিনা, আমি আজকে ঢাকা শহরে যেহেতু আমি প্রচুর ঘোরাঘুরি করি, রিক্সায় উঠতে রিক্সা জিজ্ঞেস করতেছে
তার ভোট হবে কি? সবাই 50% লোক মনে করে ভোট হবে না। তো যে ভোটটা 50% লোক মনে করে হবে না এই সময়ে, সেই ভোটটা কিভাবে হবে, কতটুকু হবে, কিভাবে কার্যকর হবে? তবে সরকার অনেক সাহসী কাজ করেছে। সরকার সেনা সদস্যদের, হাই অফিসিয়ালদের ট্রাইব্যুনালে নিয়ে এসেছে, আওয়ামী লীগ ব্যান করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে রায় করিয়েছে। সরকার ভারতের বিরুদ্ধে কমিশন রিপোর্ট গ্রহণ করেছে, পিলখানা নিয়ে গুম কমিশন রিপোর্ট করেছে। এর মধ্যে অনেকগুলো কাজই হঠকারী, অনেকগুলোই স্টেট ক্যারেক্টারে চিট ধরাচ্ছে, অনেকগুলোই ঝুঁকি বাড়াচ্ছে, অনেকগুলোই মনে হচ্ছে ভোট করলে সরকার এগুলো করছে কেন? কারণ ভোট করলে তার পুলিশ লাগবে, ভোট করলে তার সেনাবাহিনী লাগবে। তিনি সব জায়গায় মিশ্র প্রতিক্রিয়া করে দিচ্ছে, সব জায়গায় দুভাগ করে ফেলছে, সব জায়গায় দোষর দোষর গালি দিচ্ছে। দোষর গালি দিয়ে আর দোষর হিসাবে চিহ্নিত করে তাদেরকে দিয়ে ভোট করাবেন কিভাবে? ভোট করতে গেলে তো সেনাবাহিনী, পুলিশের সম্পূর্ণ পূর্ণাঙ্গ অংশগ্রহণ লাগবে। তো সেটা আমি মনে করি সরকার সেই আস্থাটা অর্জন না করে মবের সরকার চালিয়েছে, এবং মবের মাধ্যমে সরকার ভোট করে ফেলতে চায়। সফল হবে কিনা জানি না। এখানে প্রশাসন নিরপেক্ষ থাকলে মব সফল হবে না। এখন প্রশাসন নিরপেক্ষ থাকতে পারবে কিনা, থাকবে কিনা, এইটা হলো বড় প্রশ্ন। তো আমরা তো মনে করি সেক্ষেত্রে একটা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকে, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু প্রশাসনটাকে নিরপেক্ষ করে সাজায়। প্রশাসনে জানে এই 3 মাস আমাকে সৎ থাকতে হবে, নিরপেক্ষ ভোটের থাকতে আগে হবে। কি ভোটের আগে কি অনেকে আবার এটাও আলোচনা করেন, মানে এখন তো আলোচনা নানান রকম ডালপালা থাকে, সেখান থেকে যে ভোটের আগে এই সরকার থাকবে না, নতুন একটা সরকার আসবে, এরকম কি কোনো আভাস আছে ব্যারিস্টার পাটোয়ারি? আমরা এরকম কোনো আভাস দেখিনি, তবে সেটা ভালো হতো কয়েকটা কারণে। প্রথম হচ্ছে এই সরকার নিয়োগকর্তার সরকার, নিয়োগকর্তারা আবার একটা দল করে ফেলেছে। সেই নিয়োগকর্তার দল করে তারা 1.5 বছর ধরে সরকার চালিয়েছে। এই 1.5 বছর সরকার চালিয়ে ভোটেও তারা জয়লাভ অন্যায়ভাবে করার চেষ্টা করবে। আমি মনে করি ডক্টর ইউনূসের মতো বিশাল ব্যক্তিত্বের মানুষ বাংলাদেশের মতো ভোটে এক সময় না থাকা ভালো। মানে এখানে ভোট কারচুপি হয়, জি, রক্তারক্তি হয়, মারামারি হয়, জি, আপনি কুৎসারচনা আপনার হয়। এর দায় উনি আপনার কেন মত নেবেন? স্পষ্ট। ব্যারিস্টার পাটোয়ারি, জি, একটু ছোট্ট করে এটা শুনি যে আপনাদের অবস্থান কি। আমরা জানি জামাত তাদের প্রার্থী নির্বাচন করে ফেলেছে, বিএনপিও করে ফেলেছে, অল্প কিছু বাকি আছে। আপনাদের এখন আসলে কি অবস্থা? আপনাদেরকে নির্বাচনে অংশ নিচ্ছেন, নিতে পারছেন? যে আমাদের কিছু কিছু প্রার্থী আহ, চিহ্নিত করা আছে। আমরা যদি সুষ্ঠু ভোটের আশ্বাস পাই, লেভেল প্লেইং ফিল্ড দেখি, ভোটের পরিবেশ ভালো দেখি, আইন শৃঙ্খলা পরিবেশ ভালো দেখি, আমরা ভোটে যাওয়ার জন্য প্রস্তুত। তবে অ্যাজ অফ টুডে আমরা ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ দেখছি না, এবং আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত খারাপ। এত তার ভঙ্গুর মানে যদি এই সাজাই। পরিস্থিতি থাকে, আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন না? না, আমরা এই পরিস্থিতি উন্নত উন্নত না হলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা না করা একই ব্যাপার ঘটবে। আমাদের প্রার্থীদেরকে বিপজ্জনক, মানে খাদের দিকে ফেলে দেওয়া হবে, খাদের কিনারে ফেলে দেওয়া হবে। ইনফ্যাক্ট আইআরএও বলেছে যে বাংলাদেশের কন্ডিশনটা ফ্রাজাইল, ভঙ্গুর, এই নাজুক পরিস্থিতি থেকে একটা শক্ত রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো, প্রশাসনিক কাঠামো, আইন কাঠামো সরকার তো করতে পারলো না, করতে চাইলো না। হতে জি, পারে সরকার জি, নিজেও ভোট চায় না, এই ব্যারিস্টার জন্যই পাটোয়ারি, করছে না। ধন্যবাদ আপনাকে। মানে এই অবস্থা থাকলে নির্বাচনে অংশগ্রহণ করা না করা একই কথা, অতএব আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এখন মানে এই অবস্থা থাকলে পজিটিভ বার্তা দেখছি না। আপনি আপনার কথা অনুযায়ী যা বুঝলাম। নীলোফার চৌধুরী, মানে আপনার কাছ থেকে একটু ওই আইআরআই প্রসঙ্গ আনলেন ব্যারিস্টার পাটোয়ারি, সেটি নিয়ে একটু আপনি আপনার মন্তব্য বলবেন যে আইআরআই এর যে পরিসংখ্যান বা জরিপ দেখালে তাহলে দেখা যাচ্ছে 53% মানুষ জামাতকে পছন্দ করে, 51% মানুষ বিএনপিকে পছন্দ করে, কিন্তু ভোটের চিত্রটা আবার ডিফারেন্ট। ভোটে বলছে 30% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং 26% মানুষ জামাতকে ভোট দিতে চায়। কিন্তু জামাত যাদের সাথে জোট করছে, ইসলামী আন্দোলন, তাদেরকে আবার 4% ভোট দিতে চায়। তাহলে 30 হয়ে যায়, তারাও 30-30 একরকম সমান সমান হয়ে যায়। আপনি আসলে এই এই জরিপকে আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে? বিএনপি এই জন্য অন্য কারোর সাথে জোটের কথা ভাবছে কিনা? দেখেন, আইআরআইটা কি আগে আমাকে জানতে হবে। আইআরআইটা হচ্ছে আমেরিকার রিপাবলিকানদের একটা এনজিও। এটা যখন তারা যে দেশে ক্ষমতায় থাকে, যখন তারা, তখন ডেমোক্রেটদের এনডিআই, এদের আইআরআই, এরা এদের প্রয়োজন অনুসারে তারা জরিপ করে। আমি এই কথাটা বলতে চাই। এই জরিপগুলো যে সম্পূর্ণ একদম টু দ্য পয়েন্ট জরিপ, আমি তা বলবো না। জরিপের এমনি অনেক রকম ডালপালা থাকে, আমি এটাকেও এরকমই মনে করি। তবে এইটা ঠিক, এই জরিপগুলোর সাথে ষড়যন্ত্র কিন্তু সমান তালে চলে। যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের অনেক দিনের জার্নি, সেই ষড়যন্ত্রের হয়তো বা শেষ প্রান্তে এই জরিপগুলো। এই জরিপগুলোকে আমি আমি আপনাকে প্রমাণ দিয়েই বলি। ধরেন যে
বাংলাদেশে বিএনপি বস্তি নামক একটা বস্তি আছে, সেখানে হয়তো বিএনপির মানুষ বেশি থাকে বলেই বস্তিটার নাম বিএনপি বস্তি। এখন ওইখানে যদি আপনি 1000 লোকের জরিপ করেন, জরিপ তার সমস্ত বাংলাদেশ করে না, 1000, 2000, 500, 200 এরকম জরিপ করে। ওই জায়গায় যদি আপনি 1000 লোকের জরিপ করেন, ওইখানে কিন্তু বিএনপির পক্ষেই আসবে। ঠিক তেমনি জামাতের যে জায়গাগুলায়, যেমন ধরেন মসজিদের সামনে বা কোথাও তাদের অফিসে এসেছে, অথচ এগুলা নিয়ে কোনো রিপোর্ট হয় না, কিছুই হয় না। তা আমাদের তো এমনি 56,800 বর্গ মাইল একটা জায়গা, সেটাও অনেক দখল হয়ে গেছে। 56,000 আছে কিনা সন্দেহ আছে। তার মধ্যে থেকে যদি আপনার 100 কিলো, 70 কিলো, 60 কিলো যদি বর্গ কিলো মাইল দখল হয়ে যায়, তাহলে তো এটা মরার উপর খাড়া ছাড়া আর কিছুই না। নিরুপা চৌধুরী মনি, তাহলে অনেক এখন ধন্যবাদ কি আপনাকে। হচ্ছে, এটা আমাদের একটা ব্যাপার। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছেও আসলে কি আপনিও কি মনে করছেন কিনা যে বাংলাদেশকে এখন সেই কটকটি বানানোর প্রক্রিয়া চলছে? নিরুপা চৌধুরী মনি যেরকমটি বলছেন, আপনি মানে -2 নিয়ে যে আলোচনা, সেটি আবারও মানে সেটাই দিকেই করলেন নিলুফার চৌধুরী মনি। এখন আবার আলোচনা -4, সেগুলো কি পর্যায়ে চলমান? অভ্যন্তরীণ কেমন, ভূ রাজনৈতিক বা আন্তর্জাতিকভাবে আসলে কিভাবে এই -2 বা -4 প্রক্রিয়া চলছে বা আদৌ চলছে কিনা? না, আসলে আমরা যখন নিজেরা কথা বলে সমাধান করতে পারি না বা যৌক্তিক জিনিসটাকে যৌক্তিকভাবে সমাধান করি না, এটা আওয়ামী লীগ, বিএনপি বা চারটা দল মিলেই করেছে। 2006-এও হয়েছে, 14-তেও একই হয়েছে, 24-এও হয়েছে, এখনো তাই হলো। তো এতবার যখন আমরা নিজেরা এক হতে পারি না, দেশের স্বার্থে ঐক্যমত সৃষ্টি করতে পারি না, তখন স্বাভাবিকভাবেই এখানে অনেকেই নাক গলানোর সুযোগ পায়। এবং বাংলাদেশে হাই কমিশনার, অ্যাম্বাসেডররা যে পরিমাণ ইন্টারনাল ম্যাটার্সে আমরা অ্যালাউ করি, এটা পৃথিবীর আর কোনো দেশে মনে হয় কেউ করে না। এবং আমি মনে করি এটার মাধ্যমে তো আমাদের দেশের ঐক্যমতেরও একটা ঘাটতি দেখায়, সোভারেন্টির ইস্যু আসে। আর মাঝে যেই সরকার আসে, সেই অপোজিশনের উপর এত অপ্রেসিভ হয় যে অপোজিশন যে কোনো মূল্যে তাকে সরানো ছাড়া আর কোনো বিকল্প থাকে না। অথবা যেই সরকার আসে, সে অপোজিশনে যেতে এত ভয় পায় যে সে যে কোনো মূল্যে সরকারে থাকতে চায়। এই যে কোনো মূল্যের মধ্যে কখনো কখনো ল্যান্ডসন হয়নি, যে লম্বা প্রসেসে করার কথা শর্টকাট করে ফেলেছে। এর মাধ্যমে সরকার কিন্তু ওই যে একটা আনুগত্য দেখানোর কৌশল আছে। বর্তমান সরকার করিডোর দিতে চেয়েছিল, আমাদের ভুলে গেলে হবে না। তো বর্তমান সরকার করিডোর দিতে পারে, আবার বলা যায় না যে করিডোর দিলে আমরা ফর্মালি যুদ্ধে পার্ট হয়ে যাব। বার্মার যুদ্ধ, যেটা আমাদের যুদ্ধ না, বার্মার যুদ্ধে আমাদের পার্ট হওয়ার কিছু নাই। আমরা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, যত দ্রুত এদেরকে ফেরত পাঠাতে পারবো আমাদের যেটা মঙ্গল। আমরা ভেবেছিলাম দেশ বরণ্য অর্থনীতিবিদ, দেশ বড় সোশ্যাল বিজনেস মাইক্রো ক্রেডিটের জন্মদাতা ডক্টর ইউনূস স্যার আসলে তার ক্যারিশমা দিয়ে উনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবেন। এবং উনি জাতিসংঘের মহাসচিবকেও বাংলাদেশে নিয়ে আসতেন, পাঞ্জাবি পরালেন, টুপি পরালেন, সবাই একসাথে পাঞ্জাবি পরে টুপি পরে ঘুরলো। কোথায় রোহিঙ্গা চলে গেল? আরো তো 1.5 লক্ষ রোহিঙ্গা আসছে গত 2 বছরে। রোহিঙ্গা তো গেলই না, ত্রাণও এইটও বাড়লো না, উল্টো করিডোরের আলাপ শুরু হয়ে গেল। তো এইটাই তো সমস্যা। একটা অন্তর্বর্তী সরকার স্থায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত না। অন্তর্বর্তী সরকার টেম্পোরারি কিছু সংস্কার করবে, সংস্কার প্রস্তাবনা তৈরি করবে, কিছু বিচার করবে, আর ভোট করবে, দ্যাটস অল। এর বাইরে যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো দিয়ে আমি তো মনে করি প্র্যাকটিক্যালি অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে যাচ্ছে, এবং দীর্ঘমেয়াদী বিতর্ক। এই চিঠিগুলো তো পরবর্তী সরকারকে বাইন্ড করবে। তাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা হচ্ছে না কি হচ্ছে না, এই বিষয়গুলো তো কেউ দেখছে না। দেখেন, জামাত ইসলামী কিন্তু এগুলো নিয়ে কোনো আলাপ করছে না, টোটালি সাইলেন্ট। তো এখানে পলিটিক্যাল গেম আছে। নীলুফার আপা যেটা বললেন যে কটকটি বানানো হচ্ছে, সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না হচ্ছে, কিন্তু রান্নার জামাত গন্ধ ইসলাম পাচ্ছি আলোচনা আমরা। করছে না। আমি এটাও তো প্রশ্ন। আপনি শামীম পাটোয়ারি বলার পর আমি নীলুফার চৌধুরী মনির কাছে ওই প্রশ্ন, মানে বিএনপি কোথায় শক্ত প্রতিবাদ বা কোনো কার্যকর প্রতিবাদ করছে? হয়ে তো গেল সব চুক্তি, বিএনপি তো জানতো চুক্তি হবে, কিন্তু বিএনপিও তো কিছু করলো না। শামীম পাটোয়ারি আর দলগুলোই বা কি করলো? আমি নীলুফার তবে চৌধুরী মনি না, আপনার কাছে আসি, শামীম পাটোয়ারিকে এক লাইন শুনে আসি। জি। এটা এটা আসলে প্রতিবাদ করার বিষয় না। প্রতিবাদ করছে সবাই, কিন্তু বিএনপি এটাকে খুব সাদরে সমর্থন জানিয়ে তাও না। সাদরে সমর্থন জানিয়েছে জামাত, সবার আগে একদম জামাত এবং ইসলামিক দলগুলো এটাকে সমর্থন জানিয়েছে। তো আমরা এখন অনুভব করছি যে সামনের ভোটকে ঘিরে একটা পথ পরিকল্পনা হচ্ছে। ভোট হলে এক ধরনের হবে, ভোট না হলে এক ধরনের হবে। তবে ভোট নিয়ে যেহেতু শঙ্কা, যে সরকার থাকা অবস্থায় তফসিল নিয়ে শঙ্কা, ভোট নিয়ে শঙ্কা, সেই সরকার আসলে ভোট করা উচিত কিনা সেটা সেই সরকারকেই বিচার করতে হবে। জি, ভোট শামীম একটা পাটোয়ারি বিতর্কিত আপনাকে বিষয়, ধন্যবাদ। এই বিতর্কে আপনাকে এই ধন্যবাদ। সরকার জবাবে কিনা।
আমি নিরুপা চৌধুরী মানে ওই প্রসঙ্গ যে বিএনপি কি এগুলোকে আসলে সমর্থন করছে, যে শামীম পাটোয়ারি বলছে জামাত সমর্থন করছে, জামাত সাধুবাদ জানাচ্ছে, বিএনপি কে জানাচ্ছে, না হলে কার্যকর প্রতিবাদ কোথায়? আপনি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু কয়েকদিন আগে উনি কিন্তু বলেছেন, আমাদের নেত্রী অসুস্থ হওয়ার মানে হসপিটালে ভর্তি হওয়ার ঠিক আগে আগে উনি কিন্তু বলেছেন এই কাজগুলো হচ্ছে নির্বাচিত সরকারের কাজ, যেটা শামীম পাটোয়ারি বললেন। তো যদি নির্বাচিত প্রতিনিধি, এটা তো কোনো অনির্বাচিত সরকার করতে পারে না, উনি কিন্তু স্পষ্ট বলেছেন। কিন্তু এখন বলে কি স্পষ্ট হলো? বলার মধ্যে আপনি দেখেন, আপনি খেয়াল করেন ঈদের আগে, গত রোজার ঈদের আগে আর সন্ধ্যাবেলা যে প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণের মধ্যে হঠাৎ করে উনি এটা কিন্তু যোগ দিয়ে ফেলেছিলেন যে আমাদের ভোট দিতে হবে, ভোট দিলে অনেক লাভ, এটা আমাদের প্রত্যেকটা জনগণকে বুঝাতে হবে। এবং উনি কিন্তু অনেকগুলো আপনার ভাষণে এই কথাটা টাচ করেছেন, জুলাই আমাদেরকে বোঝাতে ঘোষণাপত্র হবে। বলেন, জুলাই সনদ বলেন, সবখানে এই কথা বলেছেন, বন্দরের কথা। জি, নিরুপা চৌধুরী মনি। জি, তো এই যে এই জায়গাটায় উনি যেটা করেছেন, আমাদের প্রতিবাদ হয়েছে। এখন আমাদের টার্গেট একটাই ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব যদি একটা নির্বাচিত সরকার আসে, নির্বাচনটা যদি ঠিক মতো হয় সময় মতো, তাহলে নির্বাচিত সরকারই সরকারের মাধ্যমে এটা প্রতিবাদ করবে। এবং আপনি জানেন অনির্বাচিত সরকার কোনো চুক্তি করলে, ডিল করলে সেটা কিন্তু ধুপে টিকে না। তো তখন হয়তো বা বলা যাবে যে এটা তুমি যার সাথে করেছো সে নিজেই তো লিগ্যাল ছিল না, সম্পূর্ণরূপে এটার জন্য লিগ্যাল ছিল না। তো আচ্ছা, তার সেটা মানে হয়তো আপনারা মনে নির্বাচিত করেছে। হলে এই সরকার লিগ্যাল ছিল না, এই প্রশ্নটা তুলবেন? না না, চুক্তি করার জন্য লিগ্যাল ছিল না, আমি এটা বলছি। আপনার এটা তো একটা শর্ত সাপেক্ষ সরকার। এই সরকার চাইলে অনেক কিছু করতে পারে না। এই সরকার হচ্ছে আপৎকালীন সরকার, দেশের আপৎকালীন অবস্থাটা পার করার জন্য, একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং যেটুকু না হলে না হয় সেটার জন্য এই সরকার। সরকার থাকা অবস্থায় যদি বাজেটের সময় আসে তাহলে বাজেট একটা শর্টকাট বাজেট পেশ করতে হবে, কারণ বাজেট ছাড়া দেশ চলবে না। তার মানে এই না যে বাজেট পেশ করা সরকার মানে সে সবকিছুতেই, চুক্তি থেকে শুরু করে সবকিছুতেই করতে পারবে। এতই যদি করতে পারতো এই সরকার, তাহলে তো ওই যে একজন ছেলেকে আকাশে উড়ে যে তাকে নিয়ে আসলো ব্যবসার জন্য, যে ব্যবসা উড়ায় উড়ায় ব্যবসা নিয়ে আসবে। আপনার এই সামিট, বিজনেস সামিটটা যে করলো এত পয়সা খরচ করে, বিজনেস সামিটের পরে সারা বিশ্বের একটা দেশ কি তার ডাকে সাড়া দিয়ে এখানে পুঁজি লগ্নি করেছে? করে নাই। কারণ কোন অনির্বাচিত সরকারের আন্ডারে কোন দেশ, কোন জাতি, কোন এই দেশেরও বড় কোনো ব্যবসায়ী পুঁজি লগ্নি করতে পারে না, করে না। কারণ ব্যবসায়ীরা নিজেদের বুঝটা সবাই বুঝে, ব্যবসায়ীরা আরো বেশি বুঝে কিন্তু যে এই কয় টাকা পুঁজি খাটালে কয় টাকা আসবে। নিজেদের বুঝটা বুঝেই তো নিরুপা চৌধুরী মানে অন্য দেশগুলো চুক্তি করলো বন্দরের জন্য বা এনডিএ সাইন করলো, পরবর্তীতে আপনারা ক্ষমতায় এসে বলবেন যে এটা লিগ্যাল না, তারা মেনে নেবে? না না, আমরা তো বলবোই। আমরা যদি আসি তাহলে তো আমরা বলবোই। আমাদের নেতা তো ইন দ্য মিন টাইম বলে ফেলেছে যে এটা তো সরকার, এটা আপনার কি বলে নির্বাচিত সরকারের কাজ, অনির্বাচিত সরকারের কাজ না। সেইখানে এটা বললে একটা কিন্তু ক্লু রেখে গেলেন উনি। তো এখন যেটা বলছি, আবারও আসি আগের জায়গায়, এই কারণগুলোর জন্যই তো একটা দুর্বল সরকার দরকার এই দেশে। দুর্বল সরকারকে যেন চাপ দেওয়ার আগেই সবকিছু দিয়ে দেয়। আপনার সবল আগের, যেমন ধরেন নির্বাচন নিশিরাতে হয়েছে, আপনার আমি দামি নির্বাচন হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে, ওই সরকার কি বলেছিল ইন্ডিয়াকে গিয়া, ভারতকে গিয়ে বলেছিল ভারত সরকারকে, যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই দিনও কিন্তু সঠিকভাবে ভোট হলে কিন্তু এই সরকার বলতো না, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। তো এই যে এই জিনিসগুলো পরবর্তীতে ফ্যাসিস্টের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে, আমাদের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কখনো এটা বলতে পারে না। কিন্তু এটা বুঝতে হবে যে দুর্বলতাটা কতটুকু সরকার। আবার ওই দুর্বল সরকার, আমি সরকার কিন্তু এটাও বলেছে, আমি তার পক্ষেও বলবো, এটাও বলেছে যে আমি যদি সেন্ট মার্টিনে রাজি হতাম আমি আরেকবার থাকতাম। তার কথাটার যৌক্তিক আমি জায়গাটা উপস্থাপন করি। সেটা হলো যে বিদেশিরা যারা বাংলাদেশ নিয়ে খেলাধুলা করছে, তাদের কিন্তু বাংলাদেশে কে থাকলো, শামীম পাটোয়ারি থাকলো না নীলুফার চৌধুরী মনি থাকলো না শারমিন থাকলো, ওই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা তাদের কতটুকু লাভ হলো, সেই লাভ নিয়ে তাদের মাথা ব্যথায়। যেটা ফ্যাসিস্ট সরকার বলছে 15.5 বছর যদি ফ্যাসিস্টকে তারা গলদঘরণ করতে পারে, তাহলে কেন পরের বার কেন করলো না? এই কারণে হয়তো বা তাদের ভাগে যুগে মিলে নাই, এই কারণে হতে পারে। তো এই যে এই জায়গাটায় আমি বলবো যে যারা এই মুহূর্তের গিনিপিগ,
বিশ্বের সবচেয়ে ন্যারো মাইন্ডের গিনিপিগ। তারা তো চাহিবা মাত্র যে টাকায় লেখা থাকে না বাঘকে দিতে বাধ্য থাকিবে, তারা কিন্তু চাহিবা মাত্র বাংলাদেশকে দিতে বাধ্য থাকিবে। ওই মুসলেকা দিয়েই কিন্তু তারা আসছে। নইলে আপনি দেখেন একটা সরকারে 18-20 জন যদি বিদেশি নাগরিক হয়, তাহলে সেই সরকারটা চলে কিভাবে? সেই সরকারটা দেশের স্বার্থ কি নিয়ে চিন্তা করবে? আপনার এরকম একটা মানে মনে করেন যে সমালোচিত সংস্কারকে দেওয়ার পরে এক ধরনের সংস্কারের সিগনেচার হলো, আরেক ধরনের সংস্কার ঘোষিত হলো, এবং গণভোটের জন্য যেই 4টা প্রশ্ন রাখা হয়েছে, সেই 4টা প্রশ্নের একসঙ্গে হা অথবা না দেওয়া কারোর দ্বারাই সম্ভব না। সেইখানে এরকম কাজগুলো করা হলো যে তাকে চার্জ করা তো দূরের কথা, বরং তাকে প্রমোশন দিয়ে অ্যাডভাইজার বানানো হলো। এই যে দেশটা, তাহলে কিসের উপরে এই দেশটা চলছে? এই জায়গাটায় আমরা কেউ আসতে পারি না। আমরা এই রাজনৈতিক দলগুলো নিজেরা মারামারি কাটাকাটি করি, আমি যাব না, ওকেও যাইতে দিব না, আমি খাবো না, ওকেও খাইতে দিব না, যে কোনো মূল্য ওকে প্রতিহত করব। এইসব করে করে কি হচ্ছে? দেশটাই অন্যখানে চলে যাচ্ছে। নিরুপমা চৌধুরী, গণভোটের প্রশ্ন যেহেতু আনলেন, এক লাইনে আসলে জানতে চাই, আপনি আসলে গণভোটে আপনাদের অনেক নেতাদেরই আমি এই প্রশ্নটা করেছি এবং তারাও তাদের মতামত দিয়েছেন, একদম হ্যাঁ নাতেই মতামত দিয়েছেন। আপনার কাছেও জানতে চাই, আপনি কি এই গণভোটে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন নাকি ভোট দিবেন না? আপনি কি করবেন গণভোটে? আমি এক কথায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, গণভোটটা হ্যাঁ বা না দেওয়ার মতো অবস্থায় নাই। আপনি ধরেন একটা টেবিলে আপনি খাওয়া রাখছেন, গরুর গোস্তও রাখছেন, আপনি শুকরের গোস্তও রাখছেন। আপনি যদি হিন্দুকে বলেন যে তুমি পুরা টেবিল খাবা, হিন্দুর দ্বারাও সম্ভব না, সে গরু খায় না, গরু যেখানে থাকে সেখানে বসেও না। আপনি যদি মুসলিমকে বলেন তুমি খাবা পুরাটা, সেও খাবে না, কারণ শুকর যেখানে থাকে সেখানে সে বসে না। তাহলে আপনি মনে করেন সেখানে একবার আপনি হ্যাঁ অথবা না বলার কোনো অপশন আছে কিনা? আরেকটা জিনিস, জামাত তো বলছে আছে, এনসিপি তো বলছে আছে। এনসিপি বলতে পারে, এনসিপি তো রাজনীতি করার জন্য, যেমন আমি আমার প্রাতিষ্ঠানিক একটা রাজনীতির ইতিহাস আছে, বা আমাদের মতো আমি ছাত্র দল করেছি, মহিলা দল করেছি, বিএনপি করেছি, বিএনপি করছি। তো এনসিপি তো একবারে ফুল লিডার, তার তো এইসব সে কাউকে চিনেও না ওইভাবে। একটা রেভলিউশনের সামনে ছিল, তারা এনসিপি হয়ে গেছে। হ্যাঁ, গণভোটে ভোট দেবেন না নাকি না ভোট দেবেন? মানে গণভোটের ভোট সম্পর্কে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে চাই। সেটা হলো, আপনি আমাকে বিশ্বাস করেন নাই, আমার প্রতিনিধি সালাউদ্দিন সাহেব যখন বলেছে যারাই ক্ষমতায় আসুক 2/3 মেজরিটি নিয়ে সংসদে গণভোটটা আমরা করে ফেলবো, কারণ গণভোটের কোনো আইনি অবস্থা নাই। তাহলে তাকে বিশ্বাস না করে আন্দোলনে গেল, গণভোটটা আদায় করলো, বিএনপি দিল। আপনি বলেন তো, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো? তাহলে কি গণভোটে হ্যাঁ না না? আপনি তো আমাকে বিশ্বাস করেন না, আপনি আমার কাছে বিশ্বাস আশা করেন কিভাবে? হাউ ইট পসিবল? আচ্ছা আচ্ছা, শামীম পাটোয়ারি, আপনিও কি একটা হ্যাঁ নাতে উত্তর দিবেন, তারপরে প্রশ্ন তারপর যাই। গণভোটে হ্যাঁ না না কি সম্ভব না? প্রথমত আগেও প্রশ্ন করেছিলাম এটা। গণভোটটা অসাংবিধানিক, আমি স্পষ্ট করে বলেছি অনেক সময় তথ্যতে। গণভোট হবে সংসদে পাস হয়ে যাওয়ার পরে, আগে না। আর যদি গণভোটের কোনো প্রভিশন সংবিধানে না থেকে থাকে, যেটা সংবিধানে নাই, সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে কিভাবে করবেন? কারণ আর্টিকেল 93 তে অর্ডিন্যান্সের যে ক্ষমতা রাষ্ট্রপতির আছে, সেটা হচ্ছে সংসদ যদি না থাকে তাহলে, এবং কোনো আইন করার প্রয়োজন হয়, তাহলে অর্ডিন্যান্স জারি করা যাবে। তবে সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট কাটাছেড়া অর্ডিন্যান্স দিয়ে করা যাবে না। প্রথমেই বলা আছে, পার্লামেন্ট যে আইন পাস করতে পারবে না, অর্ডিন্যান্স দিয়ে সেটা করা যাবে না। এটা ইতিহাস আছে, কিং জেমসের সময় জাস্টিস কোক এর রায়টা দিয়েছিলেন, কেস অফ প্রোক্লামেশন 1611 হবে, যে আপনি অর্ডিন্যান্স দিয়ে বা রাজা আইন করতে পারবে এক্সেপশনাল সিচুয়েশনে, তবে কমন লর পরিপন্থী আইন করতে পারবে না, পরিপন্থী। সেটাই আমাদের এখানে আর্টিকেল 93 সাব আর্টিকেল 1 এ আসছে। তাহলে গণভোট যদি সংবিধানে না থাকে, গণভোট সংক্রান্ত অর্ডিন্যান্স কিভাবে রাষ্ট্রপতি জারি করলেন, এটি একটি কোশ্চেন রয়ে গেছে। তো গণভোটের যে বিষয়বস্তুগুলো, এর 99% কিন্তু আমরা একমত, কারণ আমাদের দাবি কিন্তু বিষয়গুলো ওখানে আছে। অনেকটা পিআর আছে ওখানে, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন আছে, বিকক্ষ বিশিষ্ট আইন, সেগুলো আমাদের কথা। কিন্তু ওই প্রক্রিয়াতে আমরা ছিলাম না, এবং বিএনপি গণভোটে রাজি হওয়াটা আমি মনে করি একটা পলিটিক্যালি ইমোশনাল আনজাস্ট কম্প্রোমাইজ, যেটা বিএনপি করেছে, কিন্তু এর বিনিময়ে বিএনপি কিছু পায়নি। তাহলে এরপরও আলোচনা হয়েছে গণভোট আগে নাকি মূল ভোট আগে। বিএনপি এই যে গণভোটে রাজি হলো, তারপরে কিন্তু বিতর্কটা রয়ে গেছে। দুদিন আগেও কিন্তু জামাত বলেছে আগে গণভোট করতে হবে। এই সবকিছু মিলিয়ে আমি তো মনে করি একটা ভজঘট কিম্বুত কিমাকার আকার দাঁড়িয়ে গেছে। জুলাই সনদকে সংবিধানের উপরে স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে। আর্টিকেল 7 সংবিধান বলছে সংবিধান সর্বোচ্চ ল,
সংবিধানের পরিপন্থী যে কোনো ল অবৈধ হবে, অসাংবিধানিক হবে। জুলাই সনদে এমন কিছু আছে যেটা বর্তমান সংবিধানে নাই, যেটা সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটাকে সংবিধানের উপরে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সামনের জি সরকার কি জুলাই সনদে হাত রেখে শপথ নেবে? এটা খুব একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি আসলে। জি আনজাস্ট কম্প্রোমাইজ বলছেন এখন। মানে জুলাই সনদ বা জুলাই ধরেন এখন বিজয়ের মাসে সংস্কৃতি মন্ত্রণালয় যে প্রচারণা চালাচ্ছে, সেখানেও আসলে ৭১-এর সাথে সবসময় ২৪কে দিয়ে একটা প্রচারণা হচ্ছে। সম্প্রতি শামীম পাটোয়ারি নিশ্চয়ই দেখেছেন, জামাত নেতা কাজী ইব্রাহিম তিনি বলছেন, মুফতি ইব্রাহিম তিনি বলছেন যে ১৬ ডিসেম্বর একটা কালো দিবস, বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা যাবে না, মানে তিনি বিশ্বাসঘাতক, তাকে আরও নানান শব্দে বিশেষায়িত করা হচ্ছে। আপনি এই মানে এই বিজয়ের মাসে বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এগুলো কি স্বাভাবিকভাবে হওয়ার কথা, নাকি এখানে শঙ্কা দেখেন, আমি সমস্যা মনে দেখেন? করি এগুলো স্বাধীন দেশে অনেকে অনেক কিছু বলতে পারে। আমি ভারতে অনেকবার গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি গান্ধী কি সমকামী ছিলেন, এই বইটা আমি নিজে ক্যালকাটায় দেখেছি। লেডি মাউন্টব্যাটেনের সাথে জওহরলাল নেহরুর যে যে সম্পর্ক, এটা নিয়ে বই দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। সমস্যাটা হলো বঙ্গবন্ধু তো দেশ স্বাধীন করার একটা বড় অংশ। ৭১ রাখলে বঙ্গবন্ধুকে রাখতে হবে, আওয়ামী লীগকেও রাখতে হবে। ইতিহাস তো ওই সময়ের ইতিহাস তো আপনি এই সময় চেঞ্জ করতে পারবেন না। ওই সময়ের ইতিহাস আপনি ওই সময় চেঞ্জ করতে পারতেন যদি ওই সময় জামাত মুক্তিযুদ্ধ করতো, যদি ওই সময় বঙ্গবন্ধুর জায়গায় ৭ই মার্চের ভাষণটা অন্য কেউ দিত। জামাত ইসলামী, গোলাম আজম এবং হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন? জি। দেখতে পাচ্ছি না, এখন পাচ্ছি। যে ওই সময় তো ৭১ সালে গোলাম আজম সাহেব পালিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান আসার পরে 78-এ গোলাম আজম চলে আসেন। মুজাহিদ সাহেব উনিও কিন্তু পালিয়ে গিয়েছিলেন। 78-এ ওনারা আবার ব্যাক করেন, পাকিস্তান থেকে ব্যাক করেন। তো জামাত ইসলামী তো ইসলামিক চর্চা করে, জ্ঞানের চর্চা করে, বই পড়ে, প্রচুর বক্তা তাদের নামে বেনামে জামাতে আছে। বাজার আমরা যেসব বক্তা দেখি তাদের অনেকেই জামাতের সাথে সম্পর্কযুক্ত। আর তাদের মধ্যে ফেমাস বক্তা আছে, আজারি সাহেব আছেন, সাইদি সাহেব ছিলেন খুবই জনপ্রিয়। সমস্ত বক্তারা মিলে কি একটা ৭ই মার্চের বক্তব্য দিতে পেরেছে? এই যে এত বড় আন্দোলন হলো ২৪ সালে, একটা ৭ই মার্চের বক্তব্য আছে, একটা ২৬শে মার্চের ঘোষণা আছে, একটা ১৭ই এপ্রিলের সরকার আছে, একটা মুক্তিযুদ্ধ আছে, আর্মস যুদ্ধ। এই ছবিগুলো দেখবেন মুক্তিযুদ্ধে, লিখে বাঙালিগুলো হার ছাড়া কিছু নাই। একটা গাদা বন্দুক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ৯৩,০০০ পাকিস্তানি সোলজার সারেন্ডার করেছে, শহীদ হয়েছে। ৩০ লক্ষ নিয়ে আপনি ডিবেট করতে পারেন একাডেমিক্যালি, ৩০ একটা সংখ্যা আছে, ১৪ লক্ষ একটা সংখ্যা আছে, ৯ লক্ষ একটা সংখ্যা আছে। বিবিসি মাঝখানে বলেছিল জুলাই আগস্টে অ্যাটলিস্ট লোক মারা গেছে। তো এই সমস্ত কিছুকে আপনি কিভাবে বাদ দিবেন? আপনি কিভাবে এগুলোকে ছোট করবেন? এখন অবশ্য আপনি সংখ্যাটা হাজার, এখন অবশ্য সংখ্যাটা হাজার, না, কখনো সংখ্যা তো ২,০০০ এরকম। অবশ্যই অবশ্যই ১৩ লাখ ১২ লাখের তো একটা পরীক্ষিত আছে। হ্যাঁ, আমি এটা একটা কথা বলবো, আওয়ামী লীগের উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং শহীদদের সংখ্যা ৭২-৭৩ সালে গেজেট করে সুন্দর করে প্রকাশিত করা। এটা কেন করা হয় নাই, এটা নিয়ে আমি কনফিউশন, এটা আমার একটা দুঃখবোধ। তবে এই জুলাই আন্দোলনেও তো সংখ্যা নিয়ে তারতম্য আছে, কখনো ১৪০০, কখনো ২,০০০, কখনো ১৪০০-র মধ্যে বলা হয় যে আওয়ামী লীগও আছে, আবার ২,০০০-এর মধ্যে অনেকে বলে আওয়ামী লীগও আছে। তো এটা তো কখনো অ্যাকুরেটলি কখনো হবে না। ২৪ আমাদের জি আভ্যন্তরীণ একটি আন্দোলন, ৭১ জি আমাদের জন্ম, সার্বভৌম দেশ হিসাবে আমরা জন্মগ্রহণ করলাম। জি ৭১ না থাকলে বিএনপি স্পষ্ট। থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা জি বিএনপিকে বুঝতে আহ, হবে। ২,০০০ আছে, ১৪০০ আছে, ৮০০ আছে, নানান রকম সংখ্যা আছে ২৪-এর ক্ষেত্রে। নিরূপা চৌধুরী, আপনারা আসলে এই যে এখন যে ডিবেটগুলো উঠছে সংখ্যা, দিবস, স্লোগান ইত্যাদি নিয়ে, আপনি আসলে এই বিষয়ে আপনার যদি ছোট্ট একটা মন্তব্য করেন। আমি আমি খুব সহজ সরলোক্তি করি। আমি ৭১ হচ্ছে আমার অস্তিত্ব। আমি আমার কথাটা বলছি। ৭১ আমার অস্তিত্ব। ৭১ না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে এত কিছু হতো না। আর ২৪ যেটা, সেটা রেভলিউশন, ৯০-এর মতন রেভলিউশন। সেই রেভলিউশনে আমি বিপ্লব বলতাম যদি তারা শপথ নিত নিজেরা নিজেরা। তো যেহেতু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, অতএব এটা একটা আপনার অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে আমরা মনে রাখবো। একটা ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি, একটা স্বৈরাচারকে হটিয়েছি, কিন্তু ৭১-এর সাথে তার তুলনা হয় না। ৭১ অবিস্মরণীয়। ৭১-এর মুক্তিযোদ্ধারা আমাদের অস্তিত্বের জায়গা। ৭১-এর রাজাকাররা আমাদের জাতীয় শত্রু।
এবং 71-এর রাজাকাররা যে পর্যন্ত ওপেন, আমি 71-এ দেশ বিরোধী কাজ করার জন্য হাত জোর করে ক্ষমা চাই, এটা যে পর্যন্ত না বলবে, তারা ইনিয়ে বিনিয়ে যেটাই বলুক 47 দিয়ে শুরু করুক, হবে না। কারণ 47 বাংলাদেশের মানুষ 47 বুঝেও নাই, চায়ও নাই। এটা তাহলে কি আসলে ধর্মীয় ওই ওই ভিত্তিতে ওই 47টা হয়েছিল। ওই ওই যে একটা বয়ান আছে সেটাই কি প্রতিষ্ঠিত হচ্ছে যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি? এখন 2001-এ হয়েছে আপনাদের সাথে, যে তারা আসতে পেরেছে ঠিক আছে, তখন স্বাধীনতা বিরোধী বিষয়টা তখন আপনারা আমলে নেন নাই, এখন খুব তারা যে স্বাধীনতা বিরোধী বা আমি বলি একটা কথা, যুগপৎ আন্দোলন করার জন্য যে কেউ করতে পারে। আওয়ামী লীগের সাথে যুগপৎ তত্ত্বাবধায়ক নিয়ে জামাত কিন্তু যুগপৎ আপনাদের সাথে আন্দোলন জোট ছিল, যুগপৎ না। শুনেন, আমাদের সাথে জোট ছিল, কিন্তু যুগপৎ আন্দোলন নিয়েই জোট ছিল। অন্যান্য কাজ যখন আমরা করতাম তখন সবকিছু ঢালাও ভাবে তারা আমাদের স্বীকার করতো না। এবং আপনি জানেন বিএনপি এমন একটা দল যেখানে মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি, এবং মুক্তিযুদ্ধের মহানায়ক আপনার আমি মেজর জিয়া বলছি, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক না শুধু, সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, সেই মানুষটার দল, তার নিজে হাতে বানানো দল বিএনপি। তো এইখানে এটা বলার কোনো অবকাশ নাই যে আমরা আমাদের সময় ওইটা বলি নাই। অবশ্যই আমরা বলেছি, অবশ্যই আমরা আমাদের অবশ্য গত হয়েছে ওই সময়টা, মানে ওই সময় মন্ত্রিত্ব গেছে, আপনাদের ফ্ল্যাগ মানে শোনেন, একটা জিনিস হলো আইনের জায়গায়, যেখানে যেভাবে তারা যতগুলো আসন পেয়েছে, তারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের ভাগে আমরা শুধু দিয়েছি তা না। আপনার মনে পড়ে 96 নূর মৌলানাকে আওয়ামী লীগ, নূর মৌলানা জামালপুর, আমার বাড়ি জামালপুরের, পিস কমিটির সর্বোচ্চ নেতা ছিল। সেই নূর মৌলানাকে কিন্তু প্রথমে ধর্মমন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, তো আওয়ামী লীগও করেছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম আলো যে আপনার জরিপটা করেছিল, সেইখানে আওয়ামী লীগের কতগুলো রাজাকার ছিল, আপনার মুক্তিযোদ্ধার নাম দিয়ে তারা চলছে। অতএব এগুলো হচ্ছে অনেক বিতর্কিত অধ্যায়, যে অধ্যায় থেকে কেউ নিজেকে রেহাই দিতে পারে না, কেউ কম কেউ বেশি। কিন্তু ওই জায়গাটায় আমরা আপোষহীন, যে জায়গাটায় আপনাকে আপনার জন্য, কাজের জন্য, কৃতকর্মের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি একদমই, আমার সময় নাই, তারপরেও একটু এক লাইনে, যেহেতু শুরুর বক্তব্যে একদম স্বামী পাটোয়ারি বলেছিলেন যে জুবাইদা রহমান, ডক্টর জুবাইদ, তিনি পারিবারিক কারণে আসছেন এবং তিনিও রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন কিনা, এটা নিয়ে আপনার কাছে এক লাইনে শুনতে চাই নীলোফার চৌধুরী। মানে মাইনাস ফর্মুলা যে আলোচনা হচ্ছে তার মধ্যে জুবাইদা রহমান একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠবেন কিনা সামনে? না, আমার কথা হচ্ছে যে কোনো কিছুর জন্য বসে থাকে না। অনেক বড় কিছু সে নষ্ট হয়ে গেলেও, অনেক বড় ঝড় হয়, ঝাপটা হয়, আয়লা হয়, তারপরে কিন্তু মানুষ আবার পরের দিন দাঁড়ায়। তো বিএনপির যদি কোনো সমস্যা হয়, তাহলে তার বিকল্প একজনকে তো বানাতেই হবে। যদি উনি আসেন আমাদের মধ্যে, আমরা মোস্ট ওয়েলকাম করি, এবং আপনাদের কাছেও আমরা বলবো আপনারাও তাকে ওইভাবেই বরণ করে নেবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইতিবাচকভাবে আপনারা বার্তা দিচ্ছেন। ব্যারিস্টার পাটোয়ারি, আগে একটা অনুষ্ঠানে আপনি জোটের বিষয়ে বলেছিলেন যে জাতীয় পার্টি জোটে যাবে এরকম একটা প্রস্তুতি আছে, আপনাদের সেই অবস্থা কি? কারণ একটা দেখছি না, আপনারা আপনি আসলে আপনাদের দল থেকে তো আপনাকেই দেখি শুধুমাত্র খুব সক্রিয়, আপনি টক শোতে গেলেও টক শোতে আসতে চান না, এরকম ইদানিং দেখা যাচ্ছে যে আপত্তি জানাচ্ছে। ভোটে গেলে কি হবে, সেই বার্তাটা আপনারা কিভাবে নিচ্ছেন, আর জোটের বার্তাটাও কিভাবে নিচ্ছেন, খুব সংক্ষেপে 1 মিনিটে। এনসিপির নেতৃবৃন্দ আমাদের খুব স্নেহধন্য, পলিটিক্যাল ইঞ্জিনিয়ার তারা। আমি আসলে অনেক সময় বলে টকশো করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। যে ডরে আমার ভয় কাঁপতেছে, এটা হচ্ছে বর্তমানে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা ফেসবুক পোস্ট। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম একটা বালহিল্য সুলভ প্রেস সচিব, উনি এরকম একটি স্ট্যাটাস দিয়ে বেড়ান। ওনার কাজ মনে হয় স্ট্যাটাস দিয়ে বেড়ানো। ওনার কথাবার্তা শুনলে উনি মনে হয় সাংবাদিকতায় নোবেল পেয়েছেন, ওনার জন্য তৈরি করা হয়েছে, অর্থনীতিতে পেয়েছেন, ডক্টর ইউনুসকে উনি শেখান, এরকম একটি মনে হয়। যে কথা ডক্টর ইউনুসকে মানায় সে কথা উনি বলেন। প্রেস সচিব তো হয়ে গেছে উপদেষ্টার থেকেও কথাবার্তা বেশি। এর ফলে যেটা ঘটতেছে, হাস্যকর সরকার হাস্যকর হয়ে যাচ্ছে। আরেকবার উনি আমার একটা বক্তব্য লিখেছেন, আমি বলেছিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না। উনি উপরে লিখেছেন উনি বালের কথা বলছেন, বাংলাদেশ বিএল দিয়ে বালের কথা বলছেন। তো ওনার তো আসলে আমি মনে করি সাংবাদিকতা হিসাবে তার যে পেশাদারিত্ব, তার যে পরিমিতি বোধ, এখানে ওনার ঘাটতি আছে। উনি কালকেও বাংলা জাতীয় পার্টিকে দোষর বলে টলে কিসব বললেন, এগুলো কি ওনার কাজ নাকি? উনি কি দল করেছেন নাকি, রাজনীতি করেছেন নাকি, কখনো ভোট করেছেন নাকি? এমপি ভোট করতে পারবেন জীবনে? হ্যাঁ, ভালো কিছু কাজ করেছিলেন, ডক্টর ইউনুস সাহেব বা যে কোনো কারণে আপনাকে প্রেস সচিব করা হয়েছে, চাকরি করবেন, সময় শেষ হয়ে যাবে, চাকরি শেষ। তো তার মাঝখানে এত কথা বলে, এত বিতর্ক সৃষ্টি করে
মহান একজন ব্যক্তির প্রেস সচিব হয়ে আপনি কেন তাকে মেলাইন করছেন? এগুলো তো খুব হাস্যকর দেখাচ্ছে। তো আমি যেটা অনুভব করি, জোট ভোট এগুলো তো হয়। জামাতের সাথে বিএনপির জোট ছিল, ওইটাই আওয়ামী লীগ যখন থাকে তখন আওয়ামী লীগ বিরোধী বলয়টা পরিপূর্ণভাবে একত্রিত হয়ে যায়। এটা একসময় বলা হতো আওয়ামী লীগ কেন ভোটে হারে, অনেকবার ভোটে হেরেছে কিন্তু আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ভোট করে একা আর আওয়ামী লীগ ভিতরে ভোট করে একসাথে। এটা অন্যায় কিছু না। জামাতও বাংলাদেশে রাজনীতি করবে, এটা অন্যায় কিছু না। কারণ জামাত তো ডেমোক্রেটিক্যালি যদি ভোট পায়, আপনি কিভাবে তাকে বাধা দিবেন? জামাতরা ভোট পেয়েছে, তারা শপথ নিয়েছে, তারা মন্ত্রী হয়েছে। কিন্তু জামাত বলছে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এইটা স্বাধীন বাংলাদেশে একটু কেমন অনেক